আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া। ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৫১ জন ফিলিস্তিনি। বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩। ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউরোপকে কড়া বার্তা দিল রাশিয়া। বেলারুশের রাজধানী মিন্স্ক থেকে কিছুটা দূরে যুদ্ধের আবহ। আকাশে উঠছে সুখোই ৩৪ বোমারু বিমান, পড়ছে গাইডেড বোমা। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে পুরো আকাশ। চারিদিকে মর্টার ও কামানের গোলায় কান পাতা দেয়। হেলিকপ্টার ও গানশিপগুলো আক্রমণে যোগ দিয়েছে, আর ড্রোন দিয়ে চলছে নজরদারি। তবে এটি কোনো আসল যুদ্ধ নয়, এটি একটি সামরিক মহড়া। এটি হল বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেলারুশ ও রাশিয়ার সেনারা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটির নাম জাপাত ২০২৫, অর্থাৎ পশ্চিম ২০২৫। এই ধরনের মহড়া প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। মস্কো ও মিন্স্কের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও হাঙ্গেরিসহ ২৩টি দেশের সামরিক প্রতিনিধিদের এই মহড়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী মেজর জেনারেল ভ্যালেরি রেবানকো সাংবাদিকদের বলেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, আমরা গঠনমূলক ও বাস্তবসম্মত আলোচনার পক্ষে। কিন্তু পোল্যান্ডে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এতে মোটেও সন্তুষ্ট নন। তিনি এই মহড়াকে অত্যন্ত আগ্রাসী বলে বর্ণনা করেছেন। মহড়ার আগেই পোল্যান্ড বেলারুশের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এই জাপাত ২০২৫ মহড়া এমন এক সময়ে হচ্ছে যখন পূর্ব ইউরোপে উত্তেজনা চরমে। গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করে যে একটি রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ন্যাটো এর জবাবে যুদ্ধবিমান পাঠিয়ে কিছু ড্রোন ভূপাতিত করে। একই ধরনের ঘটনা ঘটেছে রোমানিয়ার আকাশসীমাতেও। ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন যে এই ধরনের ড্রোন অনুপ্রবেশ কোনো দুর্ঘটনা নয়, বরং রাশিয়ার একটি কৌশল। এটি দিয়ে রাশিয়া ইউরোপীয় নেতাদের ঐক্য ও ন্যাটো দৃঢ়তা পরীক্ষা করতে চাইছে। এই মহড়া আয়োজনের মধ্যে দিয়ে বেলারুশ ও রাশিয়া পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে একটি বার্তা দিতে চাইছে। বরিসভস্কি প্রশিক্ষণ কেন্দ্রেরই গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের মধ্যে সেই বার্তাটিই যেন প্রতিধ্বনিত হচ্ছে। দেখুন আপনাদের দোরগোড়ায় কি পরিমাণ সামরিক শক্তি প্রস্তুত। মস্কোর সঙ্গে সংঘাত আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সূত্র বিবিসি। ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৫১ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলির ব্যাপক বিমান হামলায় লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। ২৪ ঘণ্টায় এই শহরের টানা বোমাবর্ষণে অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ বছর বয়সী যমজ শিশু এবং ৩ জন সাংবাদিকও রয়েছেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘফরি হাই রাইজ গুড়িয়ে দিয়েছে। এই তীব্র হামলার কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সিসকা আলবানিজে অভিযোগ করেছেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ জানিয়েছে যে গাজা সিটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক তীব্র হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে যে গত কয়েক সপ্তাহে ইসরায়েল অন্তত ৫০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শহরের অন্যান্য এলাকাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু জাইতুন এলাকায় অগস্টের শুরু থেকে ১৫০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেছেন যে সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে, তবে তিনি এই ভবনটি হামাসের ব্যবহৃত ছিল এমন কোনো প্রমাণ দেননি। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত অন্তত ৬৪,৯০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৬৪,৯২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে আছে। বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩। আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর বিবিসি।
সোমবার 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আইন ভঙ্গ করে মাদক পাচারকালে নৌযানে হামলার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে নৌকাটিতে মাদক বহন করার কোনো তথ্য তিনি সরবরাহ করেননি। এ ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, কারাকাস যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন প্রতিহত করবে। এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে হত্যা ও যুদ্ধের প্রভু বলে মন্তব্য করেন। দক্ষিণ ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযান চালাতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রথমবার হামলায় ১১ জন নিহত হয়। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, বৈদেশিক নীতি ও গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি। ট্রাম্প তার পোস্টে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে সমুদ্রে থাকে একটি নৌকার বিস্ফোরণের পর এ থেকে ধোঁয়া উঠছে। ওভাল অফিস থেকে এক বক্তব্যে ট্রাম্প বলেন, মাদক পাচারকারী দল ও নৌকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, নৌকার দিকে ভালো করে তাকালেই দেখা যাবে কোকেন এবং ফেন্টানিলের বটো ব্যাগ সমুদ্রে ছড়িয়ে আছে। আমরা সবকিছু রেকর্ড রেখেছি। আমরা সতর্ক ছিলাম কারণ তোমাদের লোক আমাদের পেছনে লেগে থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকালের বিষয়টি নিয়ে প্রথমবার হামলার ঘটনাকে তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন ১০০% নিশ্চিত ছিল যে নৌকাটিতে করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হয়। ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অনন্ত ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন, যেখানেই চোখ রাখা যায় সেখানেই যুদ্ধ, ধ্বংস আর আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা এই অস্থিরতার ধারায় এক নতুন মোড় এনেছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুধু হামাসের বৈঠকে লক্ষ্য করে হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে। ৯ সেপ্টেম্বরের সেই হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন হামাস নেতা এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে এই হামলা সমালোচিত হচ্ছে বিশ্বজুড়ে। আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক নয়, বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলামিক সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন আবারও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি। তার মতে, আরব ও ইসলামী দেশগুলো চাইলে শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বেও একসাথে এগোতে পারে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে, তবে ইসরায়েল কিংবা তার সমর্থকদের আগ্রাসন ঠেকানো সম্ভব। এই বক্তব্য দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ইসলামিক সামরিক জোটের ধারণা নতুন নয়। প্রায় ১০ বছর আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সেই সময় পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। এখন দোহা হামলার পর আবারও প্রশ্ন সামনে এসেছে, মুসলিম দেশগুলো কি সত্যিই নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে? কাতারে অনুষ্ঠিত হব্য জরুরি সম্মেলনে এই বিষয়টি আবারও আলোচনায় আসছে। আরব দেশগুলোর নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনা করা হচ্ছে। এই হামলার পর উপসাগরীয় রাজনীতিতে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ইউএই, বড় এক পরীক্ষার মুখে পড়েছে। ২০২০ সালে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যা তৎকালীন মার্কিন প্রশাসনের বড় একটি কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হয়। কিন্তু দোহা হামলার পর সেই সম্পর্কের ওপর চাপ তৈরি হয়েছে। আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। যদি ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ শক্তিশালী হয়, তবে এসব দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দ্বিধা তৈরি হবে। একদিকে পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্যের চাপ, এই দুই পথ সমান্তরাল চলা কঠিন। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম। গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, এখনই সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। বহুদিন ধরেই ফিলিস্তিন ইস্যু আরব বিশ্বকে একত্রিত করার মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ঐক্য কি বাস্তবে সামরিক রূপ নিতে পারবে? অতীতে আরব লীগ বা ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি রাজনৈতিক প্রস্তাব, নিন্দা ও বিবৃতি দিলেও কার্যকর সামরিক উদ্যোগ নেয়নি। এখন দোহা হামলার পর জনমত আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইসলামিক আর্মির দাবিতে সরব। তবে ইসলামিক আর্মি গঠনের পথে রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। প্রথমত, আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভক্তি, যেমন সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা বা কাতার অবরোধের মতো ঘটনা অতীতে ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন সামরিক জোট, যেমন ন্যাটোর মিত্রদেশ আমিরাত বা বাহরাইন, ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে তা প্রশ্ন সাপেক্ষ।
তৃতীয়ত, অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক প্রযুক্তির বৈষম্য সব দেশই সমান অবদান রাখতে পারবে না। তবু বাস্তবতা হলো, যদি মুসলিম দেশগুলো সত্যিই একটি যৌথ বাহিনী গড়ে তোলে, তবে সেটি কেবল ইসরায়েল নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে। পরিশেষে বলা যায়, দোহা হামলা দেখিয়ে দিয়েছে ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননেই নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সরাসরি হামলা চালাতে দ্বিধা করছে না। এমন পরিস্থিতিতে ইসলামিক আর্মির ধারণা শুধু প্রতীকী বিষয় নয়, বরং বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি আবারও কূটনৈতিক জটিলতায় তা থেমে যাবে, এখন সেটিই বড় প্রশ্ন। তবে দোহা হামলা নিঃসন্দেহে এই প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে। আর ইতিহাস বলছে, যখনই আগ্রাসন সীমা ছড়িয়ে যায়, তখনই ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে।